হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, নির্দেশনা ও পরামর্শদান থেকে পরামর্শদান কি, এর বৈশিষ্ট্য ও লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করে। পরামর্শদান পরামর্শদান সাধারণত একটি সাহায্যদান প্রক্রিয়া। যখন কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হয়, তার নিজস্ব সমস্যার সমাধানের জন্য অন্য অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে সাহায্য প্রার্থনা করার প্রক্রিয়াই হলো পরামর্শদান। পরামর্শদান হলো নির্দেশনা কর্মসূচির একটি অংশ। যতদিন সমাজ ব্যবস্থা রয়েছে ততদিন পরামর্শদান কর্মসূচি থাকবে, কারণ দৈনন্দিন জীবনে মানুষ নানান উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে তারা পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে অক্ষম হয়। সেইরূপ পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে যে সমাধান সূত্র নিয়ে থাকে এবং তা প্রয়োগ করে ব্যক্তিরা আত্মসচেতন, আত্মনির্ভর এবং আত্মনির্দেশনায় পারদর্শী হয়ে ওঠে, সেই প্রক্রিয়াকেই বলা হয় পরামর্শদান। অর্থাৎ সমস্যাহীন জীবনযাপন এই পৃথিবীতে কেউই করতে পারে না। সমাজ ব্যবস্থা যতদিন আছে, পরামর্শদান কর্মসূচি ততদিন থাকবে, কারণ দৈনন্দিন জীবনে মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যামূলক পরিস্থিতিতে অভিযোজনের ক্ষেত্রে বা মানিয়ে চলার জন্য যখন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে সমাধান সূত্র গ্রহণ করে নিজেদের আত্মসচেতন ও আত্মনির্ভরশীল করে তোলার যে প্রক্রিয়া, তাই হলো পরামর্শদান। টু কাউন্সিল ইংরেজি ক্রিয়াপদ থেকেই কাউন্সিলিং শব্দের উদ্ভব হয়েছে। এর অর্থ হলো পরামর্শ দেওয়া বা সাহায্য প্রদান করা। পরামর্শদান মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা। পরামর্শদান বিভিন্ন মনোবৈজ্ঞানিক নীতি ও পদ্ধতির উপর নির্ভরশীল। আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে মানুষ অভিযোজন করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের সমস্যামূলক পরিস্থিতি বা জটিল অবস্থা থেকে মানুষকে সাহায্য করা বা তুলে আনাই হলো পরামর্শদানের কাজ। পরামর্শদানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরামর্শদাতা কোনো প্রকার ওষুধপত্র প্রয়োগ না করেই শুধুমাত্র কথাবার্তা কিংবা আলাপচারিতার মধ্য দিয়েই সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে পরামর্শদান প্রক্রিয়া চিকিৎসা পদ্ধতি নয়। এখানে পরামর্শদাতা ওষুধপত্র না দিয়ে শুধুমাত্র কথাবার্তা কিংবা আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। তবে আধুনিককালে পরামর্শদানকে চিকিৎসা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানসিক চাপ, অশান্তি ইত্যাদি দূর করার জন্য এই পদ্ধতি বিশেষ কার্যকরী। পরামর্শদান প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদরা তাদের মতামত ব্যক্ত করেছেন বা সংজ্ঞা দিয়েছেন। কার্ল রজার্সের মতে পরামর্শদান হলো একটি ধারাবাহিক প্রত্যক্ষ সংযোগ স্থাপনের প্রক্রিয়া, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির মনোভাব ও আচরণ পরিবর্তন ঘটাতে সাহায্য করে। কার্ল রজার্স বলেছেন পরামর্শদান হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি প্রত্যক্ষ সংযোগ স্থাপন ঘটায়। এর মাধ্যমে ব্যক্তির মনোভাব এবং আচরণের পরিবর্তন ঘটাতে সহায়তা করে। এরিকসনের মতে পরামর্শদান হলো দুজন ব্যক্তির মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে একজন ব্যক্তি তার ব্যক্তিগত সমস্যা সমাধান কল্পে অন্য ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন। অর্থাৎ পরামর্শদান এমন একটি প্রক্রিয়া যেখানে দুজন ব্যক্তি থাকবে এবং একজন ব্যক্তি তার সমস্যা সমাধানের জন্য অন্য অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে সাহায্য প্রার্থনা করে থাকেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। যে কোনো সমস্যা সমাধানের জন্য যখন কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সাহায্য প্রার্থনা করি, সেই পদ্ধতি হলো পরামর্শদান। ব্লোচেরের মতে একজন ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে সাহায্য দানের মাধ্যমে তার নিজের সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে কার্যকরী আচরণ সম্পাদনের লক্ষ্যে মূল্যবোধকে বিকশিত করার প্রক্রিয়াই হলো পরামর্শদান। অর্থাৎ একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সাহায্য দানের মাধ্যমে তার নিজের সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে আদর্শ আচরণ সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন দিকের বিকাশ করার প্রক্রিয়াই হলো পরামর্শদান। পরামর্শদান প্রক্রিয়ার বৈশিষ্ট্য। পরামর্শদান প্রক্রিয়ার ধারণা এবং সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে এর কিছু বৈশিষ্ট্য আমরা উপলব্ধি বা লক্ষ্য করতে পারি। এই বৈশিষ্ট্যগুলি আলোচনার মাধ্যমে
পরামর্শদান প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা আরো সুস্পষ্ট হবে। এই বৈশিষ্ট্যগুলি হলো: দুজন ব্যক্তির উপস্থিতি। পরামর্শদান প্রক্রিয়ায় অন্তত দুজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। একজন হবেন সাহায্য প্রার্থী বা পরামর্শ গ্রহণকারী এবং অপরজন হবেন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ব্যক্তি, যিনি পরামর্শ প্রদান করবেন। পরামর্শদাতা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ হবেন। কোনো কোনো প্রকারের পরামর্শদানে দুইয়ের বেশি ব্যক্তিরও উপস্থিতি থাকে। এখানে বলা হয়েছে পরামর্শদান প্রক্রিয়ায় ন্যূনতম দুজন ব্যক্তির প্রয়োজন রয়েছে। একজন হবেন পরামর্শদাতা এবং একজন হবেন পরামর্শ গ্রহীতা। পরামর্শদাতা অবশ্যই অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি হবেন, যিনি পরামর্শ গ্রহীতার সমস্যা সমাধানে সাহায্য করবেন। এমন অনেক পরামর্শদান প্রক্রিয়া রয়েছে যেখানে দুইয়ের বেশি ব্যক্তির উপস্থিতি থাকে। সম্পর্ক হবে আন্তরিক। পরামর্শদাতা ও গ্রহীতা এই দুজনের মধ্যে সম্পর্ক হবে আন্তরিক। পরামর্শদাতা বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক মনোভাবাপন্ন না হলে তার উপর পরামর্শ গ্রহণকারীর আস্থা ও বিশ্বাস জন্মাবে না। এখানে বোঝাই যাচ্ছে পরামর্শদাতা এবং গ্রহীতা এই দুজনের মধ্যে সম্পর্ক হবে আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ। পরামর্শদাতা ফ্রেন্ডলি এবং হেল্পফুল না হলে পরামর্শ গ্রহণকারীর বিশ্বাস এবং আস্থা কখনোই জন্মাবে না। সিদ্ধান্ত গ্রহণ। পরামর্শ গ্রহণকারীকেই সিদ্ধান্ত নিতে হবে। পরামর্শদাতা এই উদ্দেশ্য নিয়ে পরামর্শ প্রদান করবেন যাতে পরামর্শ গ্রহণকারী ব্যক্তি নিজেই তার সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ পরামর্শদান প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ পরামর্শ গ্রহণকারীকেই করতে হবে। পরামর্শদাতা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তাকে সাহায্য করবে, তবে শেষ সিদ্ধান্ত পরামর্শ গ্রহণকারীকেই নিতে হয়। শিক্ষার্থীকে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় নিজেকেই। এর জন্য প্রয়োজনীয় সহায়তা শিক্ষক বা পরামর্শদাতা করে থাকে। আমরা যখন শিক্ষা জীবনে বিভিন্ন বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষকের কাছে সাহায্য প্রার্থনা করতাম, সেই সময় শিক্ষক বিভিন্ন বিষয়ের পরিধি, বাস্তবতা এগুলো তুলে ধরতেন, কিন্তু বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রকৃত সিদ্ধান্ত শিক্ষার্থীদেরই নিতে হয়। শিক্ষক মহাশয় শুধু বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তবতা এবং বিষয়ের গভীরতা সম্পর্কে আলোচনা করতেন। গতিশীল ও পরিবর্তনশীল প্রক্রিয়া। পরামর্শদান প্রক্রিয়াটি গতিশীল ও পরিবর্তনশীল। সমস্যার প্রকৃতি এবং শিক্ষার্থীর পরিস্থিতি অনুযায়ী পরামর্শদান প্রক্রিয়াটি সংগঠিত হয়ে থাকে। সমাজ ব্যবস্থায় সবকিছুই পরিবর্তনশীল, সেই রকম পরামর্শদান প্রক্রিয়াও কিন্তু পরিবর্তনশীল এবং গতিশীল, কারণ সময় এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে পরামর্শদানের প্রয়োজন এবং পদ্ধতিরও পরিবর্তন ঘটে। যেমন সমস্যার ধরন, প্রকৃতি, শিক্ষার্থীর পরিস্থিতি অনুযায়ী পরামর্শদান প্রক্রিয়াটি সংগঠিত হয়। প্রয়োজনে এটি পরিবর্তনশীল হয়ে থাকে। অন্তর্নিহিত ক্ষমতাগুলি চিহ্নিত করো। পরামর্শ গ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে স্বাধীন চেতনা ও দায়িত্ববোধ গঠনে সাহায্য করে পরামর্শদান প্রক্রিয়া। তাই সে তার অন্তর্নিহিত ক্ষমতাগুলি চিহ্নিত করতে সমর্থ হয়। প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে স্বাধীন চেতনা ও দায়িত্ববোধ গঠনের ক্ষেত্রে পরামর্শদান সাহায্য করে থাকে। এই পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে সকল অন্তর্নিহিত ক্ষমতাগুলি রয়েছে সেগুলি চিহ্নিতকরণের ক্ষেত্রে বিশেষ উপযোগী। সমস্যার সমাধান। পরামর্শদান প্রক্রিয়ার মাধ্যমে পরামর্শ গ্রহণকারী নিজেই ক্ষমতাগুলি চিনতে পারে। এর ফলে সে নিজের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। পরামর্শদান প্রক্রিয়ায় সে সমস্যাটি নিয়ে চিন্তা করতে শেখে এবং নিজেই সমাধান সূত্র খুঁজে বের করে পরামর্শদাতার সাহায্যে। এখানে বলা হয়েছে পরামর্শদান হলো একটি সমস্যা সমাধানের প্রক্রিয়া। পরামর্শ গ্রহণকারী নিজের ক্ষমতাগুলি চিনতে পারে, এর ফলে সে নিজের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়, যার প্রভাবে সে সমস্যাটি নিয়ে চিন্তা করতে শেখে এবং নিজেই সমাধান সূত্র বের করে ফেলে পরামর্শদাতার সাহায্যে। সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাৎক্ষণিক সমস্যার সমাধান বলে দেওয়া পরামর্শদানের কাজ নয়। নিয়মিত আলোচনার মাধ্যমে পরামর্শ গ্রহণকারীর মধ্যে এমন পরিবর্তন ঘটানো হয় যাতে সে সমস্যার সমাধান করতে শেখে এবং যা সে পরবর্তীকালেও সমস্যার সমাধানের কাজে লাগাতে সক্ষম হয়। অর্থাৎ
পরামর্শদান একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দেওয়া বা বলে দেওয়া পরামর্শদানের কাজ নয়। ধীরে ধীরে আলাপ আলোচনার মধ্য দিয়ে পরামর্শ গ্রহণকারীর মধ্যে এমন কিছু শক্তির সঞ্চয় করা বা ক্ষমতা জাগ্রত করা যার প্রভাবে সে নিজেই সমস্যার সমাধান করতে পারবে এবং পরবর্তীকালে সেই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে সক্ষম হবে। এর আদর্শ উদাহরণ হিসেবে বলা যেতে পারে অঙ্ক শেখা। অঙ্কের শিক্ষক শুধুমাত্র তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করে দেন না, তিনি শিক্ষার্থীদের এমনভাবে উপযোগী করে তোলেন যেন পরবর্তীকালে অঙ্কগুলি করতে শিক্ষার্থীরা সক্ষম হয়। মানসিক প্রস্তুতির প্রয়োজন। যে কোনো কাজের জন্যই মানসিক প্রস্তুতির প্রয়োজন। পরামর্শ গ্রহণকারী ব্যক্তির মধ্যেও পরামর্শ গ্রহণ করার উপযুক্ত মানসিকতা থাকা প্রয়োজন। আবার সমস্যাটি সমাধানের জন্য পরামর্শ গ্রহণকারীর মধ্যে পর্যাপ্ত প্রেরণাও থাকতে হবে। অর্থাৎ যে কোনো কাজের মতো পরামর্শ গ্রহণের ক্ষেত্রেও পরামর্শ গ্রহণকারী মানসিকভাবে প্রস্তুতি থাকা দরকার। উপযুক্ত মানসিকতা যদি না থাকে তাহলে পরামর্শদান প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে। তার নিজস্ব সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণকারীর মধ্যে ইচ্ছে শক্তিও থাকা ভীষণ দরকার। যদি ইচ্ছে না থাকে তাহলে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রাক্ষোভিক অনুভূতিকে গুরুত্ব। পরামর্শ গ্রহণকারীর বুদ্ধি ও অন্যান্য ক্ষমতা সমূহকে গুরুত্ব দিলেও এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন প্রাক্ষোভিক অনুভূতিকে। পরামর্শদাতা সহায়তা করবেন সাহায্য প্রার্থীকে যাতে সে নিজে প্রাক্ষোভিক অনুভূতির সঙ্গে সঠিক অভিযোজন করবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে। পরামর্শদান প্রক্রিয়ার সময় পরামর্শদান গ্রহণকারীর বুদ্ধি এবং অন্যান্য মানসিক ক্ষমতার গুরুত্ব দেওয়া হলেও প্রাক্ষোভিক অনুভূতিকে অধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পরামর্শ গ্রহণকারীর ইচ্ছে, অনিচ্ছে, ভালো লাগা, মন্দ লাগা এইসব প্রাক্ষোভিক অনুভূতিকে গুরুত্ব না দিলে পরামর্শদান প্রক্রিয়া সার্থক হবে না। এই প্রাক্ষোভিক অনুভূতিগুলি পরামর্শ গ্রহণকারীকে অভিযোজন এবং নিয়ন্ত্রণ করে। এবার রয়েছে পরামর্শদানের লক্ষ্য বা উদ্দেশ্য। পরামর্শদান প্রক্রিয়ার কি কি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা দরকার? পরামর্শদানের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা। এছাড়াও সমস্যা পীড়িত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সাহায্য করা। এই সকল উদ্দেশ্য বা লক্ষ্যগুলি হলো ব্যক্তির মধ্যকার দুর্বলতা এবং সমস্যাগুলিকে চিহ্নিত করা। ব্যক্তির মধ্যে যে সকল দুর্বলতা এবং সমস্যাগুলি রয়েছে সেগুলিকে চিহ্নিত করতে হবে। ব্যক্তির সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। কি করে সমস্যার সমাধান করা যায় তার জন্য তথ্য সরবরাহ করা। সমস্যা সমূহের পরিপ্রেক্ষিতে ফলগুলি কি হতে পারে তার নিকট ব্যাখ্যা করা। সমস্যা সমাধানের প্রেক্ষিতে ফলাফল কি হতে পারে বা পরবর্তীকালে কি হতে পারে পরামর্শ গ্রহণকারীর কাছে তা ব্যাখ্যা করা। একজন ব্যক্তিকে মানসিকভাবে চাঙ্গা করে তোলা। কেউ যদি ব্যর্থ হয় তাকে ব্যর্থতা কাটিয়ে সাফল্যের দিকে নিয়ে যেতে সাহায্য করে এবং মানসিকভাবে তাকে সাহায্য বা চাঙ্গা করে তোলে। ব্যক্তির অন্তর্দৃষ্টি জাগরণে সাহায্য করা। প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কিছু অন্তর্নিহিত শক্তি থাকে, সেই শক্তিগুলোকে জাগরণের ক্ষেত্রে সাহায্য করে থাকে পরামর্শদান। উপযুক্ত শিক্ষাক্রম এবং কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করা। পরামর্শদানের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাক্রম এবং তার ভবিষ্যৎ জীবন নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করা। শিক্ষার্থীদের অকৃতকার্যতার বিশ্লেষণ করা এবং তার প্রতিকারের ব্যবস্থা করা। শিক্ষা ব্যবস্থায় কিছু শিক্ষার্থী ফেল করে, তাদের ফেল করার কারণগুলিকে বিশ্লেষণ করা এবং কিভাবে তা সমাধান করা যায় সেগুলো বলে দেওয়া পরামর্শদাতার কাজ। শিক্ষার্থীর মধ্যে অপসঙ্গতিমূলক আচরণগুলি সংশোধনে সাহায্য করা। শিক্ষাকালীন সময়ে বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতি বা খারাপ আচরণ লক্ষ্য করা যায়। পরামর্শদানের লক্ষ্য হবে সেই সকল শিক্ষার্থীদের খারাপ কাজ বা অপসঙ্গতিমূলক আচরণগুলিকে সংশোধনের ক্ষেত্রে সাহায্য করা। পরামর্শ গ্রহীতার বিশ্বাস এবং আস্থা অর্জন করা। পরামর্শদান প্রক্রিয়ায় যিনি পরামর্শ গ্রহণ করবেন তার বিশ্বাস এবং আস্থা অর্জন করা। ব্যক্তির আগ্রহ, চাহিদা এবং সামর্থ্যকে প্রাধান্য দিয়ে তাকে সাহায্য করা। পরামর্শদান প্রক্রিয়ার আরেকটি উদ্দেশ্য হলো
ব্যক্তির নিজস্ব ক্ষমতা, চাহিদা, আগ্রহ, সামর্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে তাকে সাহায্য করা। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।